কল্পনা করুন আপনাকে দিনে 18 ঘন্টা কাজ করতে হচ্ছে। নেই কোনো ছুটি, নেই ন্যূনতম সম্মান। প্রতিবাদ করলে জুটছে পুলিশের গুলি কিংবা ফাঁসির দড়ি। আজ আমরা যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের অধিকার ভোগ করি, তা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে মিশে আছে শিকাগোর রাজপথের রক্ত আর ভারতের মাদ্রাজ সৈকতে প্রথমবার ওড়া সেই লাল পতাকার লড়াই। আরামবাগের গান্ধী থেকে শ্রমিক স্বরাজ, বাংলার রাজনীতির অলিন্দে মে দিবস ঠিক কতটা গভীর। আজ আমরা সেই রক্তঝরা ইতিহাস আর ভারতের মাটিতে মে দিবসের অপ্রকাশিত গল্প জানব। গল্প যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। 1886 সাল, আমেরিকার শিকাগো শহর তখন শিল্প বিপ্লবের এক বিশাল কেন্দ্র। কিন্তু সেই জৌলুসের আড়ালে জমছিল হাজার হাজার শ্রমিকের দীর্ঘশ্বাস। দীর্ঘদিনের শোষণ আর অমানবিক পরিশ্রমের প্রতিবাদে দানা বাঁধছিল এক মহা বিপ্লব। শ্রমিকদের একটাই দাবি, 8 ঘন্টা কাজের দিন চাই। আর এই দাবিকে কেন্দ্র করেই শুরু হলো সেই ঐতিহাসিক সংঘাত, যা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মে মাসের প্রথম দিন, বসন্তের সকাল হলেও শিকাগোর বাতাস ছিল তপ্ত। শহর জুড়ে শুরু হলো এক অভূতপূর্ব ধর্মঘট। কলকারখানার চাকা বন্ধ হয়ে গেল, চিমনি থেকে ধোঁয়া বেরোনো থমকে দাঁড়ালো। প্রায় 3 লক্ষ শ্রমিক রাস্তায় নেমে এলেন। তাদের সাথে যোগ দিলেন হাজার হাজার নারী ও শিশু। শিকাগোর রাজপথ তখন কানায় কানায় পূর্ণ। হাতে লাল পতাকা আর মুখে একটাই স্লোগান, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা নিজেদের জন্য। প্রাথমিকভাবেই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু মালিকপক্ষ এবং প্রশাসন এই একতাকে ভয় পেয়েছিল। তারা জানতো, শ্রমিকরা যদি একবার নিজেদের শক্তি বুঝে ফেলে, তবে শোষণের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ফলে আন্দোলন দমাতে তৈরি রাখা হলো সশস্ত্র পুলিশ বাহিনী এবং গোয়েন্দাদের। ধর্মঘটের তৃতীয় দিন, অর্থাৎ 3রা মে, শিকাগোর ম্যাককর্মিক রিপিং মেশিন কোম্পানির সামনে শ্রমিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। হঠাৎ পুলিশ কোনো উস্কানি ছাড়াই নিরস্ত্র শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলিবর্ষণে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। এই নৃশংসতা শ্রমিকদের মধ্যে দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে দিল। প্রতিবাদ জানাতে পরের দিন 4ঠা মে সন্ধ্যায় শিকাগোর হেমার্কেট স্কোয়ারে একটি সভার ডাক দেওয়া হয়। সেদিন আকাশ ছিল মেঘলা, হালকা বৃষ্টি পড়ছিল। সভা যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই কয়েকশো পুলিশ সদস্য সভাস্থল ঘিরে ফেলে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন পুলিশের দিকে একটি হাত বোমা ছুঁড়ে মারে। বিস্ফোরণে একজন পুলিশ নিহত হন। ব্যাস, এই অজুহাতটুকুই খুঁজছিল প্রশাসন। মুহূর্তের মধ্যে পুলিশ উন্মত্ত হয়ে ওঠে। কোনো বিচার বিবেচনা ছাড়াই ভিড়ের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়। রাস্তার ধুলো ভিজে লাল হয়ে যায় শ্রমিকের রক্তে। কতজন মারা গিয়েছিল তার সঠিক হিসাব আজও অজানা। কিন্তু সেই রাতের অন্ধকার রাজপথ সাক্ষী ছিল আধুনিক ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাকাণ্ডের। বোমা হামলার দায়ে কোনো প্রমাণ ছাড়াই 8জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে ছিলেন অগাস্ট স্পাইজ, অ্যালবার্ট পার্সন্স এবং অ্যাডলফ ফিসারের মতো লড়াকু ব্যক্তিত্ব। গোটা বিশ্ব জানত তারা নির্দোষ, কিন্তু আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 1887 সালের 11ই নভেম্বর ফাঁসির মঞ্চে ওঠার আগে অগাস্ট স্পাইজ যখন দাঁড়িয়েছিলেন, তার দুচোখে ছিল এক অটল প্রত্যয়। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তিনি চিৎকার করে বলেছিলেন এক ঐতিহাসিক কথা, এমন এক সময় আসবে যখন আমাদের নীরবতা, তোমরা আজ যে কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছ, তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। তার সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল।
ফাঁসির দড়ি তাদের প্রাণ কেড়ে নিলেও তাদের আদর্শ হয়ে উঠেছিল সারা বিশ্বের কোটি কোটি শ্রমিকের প্রেরণা। শিকাগোর এই আত্মত্যাগ বৃথা যায়নি। এর ঠিক 3 বছর পর 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন। সেখানে ফরাসি বিপ্লবের শতবর্ষে দাঁড়িয়ে প্রস্তাব নেওয়া হয় যে শিকাগোর শহীদদের সম্মান জানাতে এবং 8 ঘন্টা কাজের দাবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছর 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হবে। 1990 সাল থেকে সারা বিশ্বে 1 মে আনুষ্ঠানিকভাবে পালিত হতে শুরু করে। শিকাগোর সেই অন্ধকার গলি থেকে যে আগুনের স্ফুলিঙ্গ জন্মেছিল তা লন্ডন, প্যারিস, বার্লিন হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পূর্বের দেশগুলোতেও। মে দিবস হয়ে উঠল শোষিতের কণ্ঠস্বর, শ্রমের জয়গান এবং পুঁজিবাদের বিরুদ্ধে এক চিরন্তন প্রতিরোধের প্রতীক। কিন্তু 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এই আন্দোলনের ঢেউ ভারতের মাটিতে আছড়ে পড়ল কবে? ব্রিটিশ শাসিত ভারতবর্ষের শ্রমিকরা কিভাবে নিজেদের অধিকার চিনল? সেই রোমহর্ষক কাহিনী আমরা জানব। শিকাগোর হেমার্কেট স্কোয়ারের সেই রক্তক্ষয়ী ঘটনার প্রায় 3 দশক পার হয়ে গেছে। ইউরোপ আর আমেরিকায় মে দিবস তখন ঐতিহ্যে পরিণত হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শ্রমিকরা তখনও ছিল পরাধীনতার নিগড়ে বন্দী। চা বাগান থেকে চটকল, রেলওয়ে থেকে খনি, ভারতীয় শ্রমিকদের রক্ত শুষে নিচ্ছিল ব্রিটিশ রাজশক্তি। কিন্তু এই অন্ধকার ভেদ করেই 1923 সালে ভারতের বুকে জ্বলে উঠেছিল প্রথম মে দিবসের আলো, যার কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণের শহর মাদ্রাজ, আর নায়ক ছিলেন এক অকুতোভয় বিপ্লবী সিঙ্গারাভেলু চেট্টিয়ার। মাদ্রাজের এক মৎস্যজীবী পরিবারে জন্ম নেওয়া সিঙ্গারাভেলু চেট্টিয়ার কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন আজন্ম বিদ্রোহী। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিলেও তার লক্ষ্য ছিল আরও সুদূর প্রসারী। তিনি জানতেন ভারতের প্রকৃত স্বাধীনতার জন্য কৃষক এবং শ্রমিকদের জাগরণ অনিবার্য। আর এই লক্ষ্যেই 1923 সালের 1 মে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি চেয়েছিলেন ভারতের শ্রমিকরাও বিশ্বজুড়ে চলা এই মহামিলনের অংশ হোক। সেদিন ছিল মঙ্গলবার। মাদ্রাজে 2টি স্থানে যুগপৎ সভা ডাকেন সিঙ্গারাভেলু। একটি ছিল মাদ্রাজের টিপ্লিকেন সমুদ্র সৈকতে অর্থাৎ মেরিনা বিচ, এবং অন্যটি মাদ্রাজের হাইকোর্টের উল্টো দিকে। এটি কেবল একটি সভা ছিল না, এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার এক ঘোষণা। সিঙ্গারাভেলু ঘোষণা করলেন তার নতুন দল লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তানের কথা। এই দলটি ছিল ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম রাজনৈতিক মুখপত্র। সেই সভায় সিঙ্গারাভেলুর এক যুগান্তকারী দাবি পেশ করলেন। তিনি ঘোষণা করলেন যে 1 মে দিনটি ভারতীয় জাতীয় ছুটি হিসেবে গণ্য হওয়া উচিত। ব্রিটিশ শাসনের সেই কঠোর সময়ে দাঁড়িয়ে এই দাবি ছিল অভাবনীয় সাহসিকতার পরিচয়। এই সভার সবথেকে রোমহর্ষক মুহূর্ত ছিল ভারতের মাটিতে প্রথমবার লাল পতাকার উত্তোলন। মজার ব্যাপার হলো, সেই সময় মাদ্রাজের বাজারে কোনো লাল পতাকা বা লাল কাপড় পাওয়া যাচ্ছিল না। সিঙ্গারাভেলু দমে যাননি। লোকগাথা অনুযায়ী তিনি তার বাড়ির মেয়েদের লাল শাড়ি চেয়ে নেন এবং সেই শাড়ি ছিঁড়ে তৈরি করেন ভারতের প্রথম লাল পতাকা। মাদ্রাজ সৈকতের নোনা বাতাসে যখন সেই লাল কাপড়টি পতপত করে উঠতে শুরু করলো, তখন জন্ম নিল এক নতুন ইতিহাস। ভারতের শ্রমিক আন্দোলন তার নিজস্ব রং খুঁজে পেল। সিঙ্গারাভেলু সেখানে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে ঘোষণা করলেন, শ্রমিকরাই এই পৃথিবীর মালিক, তারা যদি এক হয় তবে এই সাম্রাজ্য টিকবে না। মাদ্রাজে সেই স্ফুলিঙ্গ খুব দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ল দেশের অন্যান্য প্রান্তে। বিশেষ করে কলকাতা আর মুম্বাই হয়ে উঠল শ্রমিক আন্দোলনের প্রধান দুর্গ। 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কিন্তু 1923 সালের মে দিবসের পর শ্রমিকদের মধ্যে এক অদ্ভুত
প্রাণ চাঞ্চল্য দেখা দিল। বাংলার চটকলগুলোতে শ্রমিকরা ধর্মঘটে নামলেন। রেলওয়ে শ্রমিকরা কাজের সময় কমানোর দাবিতে একজোট হলেন। মজার বিষয় হলো, ভারতের স্বাধীনতা আন্দোলন আর শ্রমিক আন্দোলন তখন পরিপূরক হয়ে উঠল। শ্রমিকরা বুঝতে পারলেন, ব্রিটিশদের না তাড়ালে যেমন তাদের মুক্তি নেই, তেমনি স্বাধীনতা কেবল বড় লোকদের জন্য হলে তা অর্থহীন। সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর মতো নেতারাও শ্রমিকদের এই লড়াইকে সমর্থন জানাতে শুরু করলেন। 1927 সালে কলকাতায় প্রথমবার বিশাল আকারে মে দিবস পালন করা হয়, যা বাংলার শ্রমিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। সিঙ্গারাভেলু চেত্তিয়ার মাদ্রাজের সেই সমুদ্র সৈকতে যে বীজ বপন করেছিলেন, আজ তা এক বিশাল মহীরুহ। ভারতের সংবিধানে শ্রমিকদের জন্য যে সুরক্ষা কবচ আছে, তা শিল্প আইন বা লেবার লজ। আজ আমরা দেখি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে সে 1923 সালের 1 মে। সিঙ্গারাভেলু দেখিয়েছিলেন, কেবল প্রার্থনা করে নয়, বরং সুসংগঠিত হয়ে লড়াই করলেই অধিকার অর্জন করা সম্ভব। কিন্তু 1923 থেকে 2026 এই 100 বছরেরও বেশি সময় এই শ্রমিকদের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। কেন আজও মে দিবসের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি? আজকের ডিজিটাল যুগে একজন ফুড ডেলিভারি বয় বা একজন আইটি প্রফেশনাল কি নিজেকে শ্রমিক বলে মনে করেন? ভারতের স্বাধীনতা আন্দোলন আর শ্রমিক আন্দোলন যদি এক বৃন্তে দুটি ফুল হয়, তবে সেই বৃন্তটি ছিল এই বাংলা। বিশেষ করে গঙ্গার 2 তীরে গড়ে ওঠা চটকলের শাড়ি কেবল শিল্প নয়, ছিল ব্রিটিশ বিদ্রোহের একটি দুর্গ। পশ্চিমবঙ্গে ধুলোবালিতে যে মে দিবসের ইতিহাস মিশে আছে, তা কেবল রাজনীতির নয়, তা এক চরম অস্তিত্বের লড়াই। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে যখন বাংলা চটকল বা জুট মিলগুলো রমরমিয়ে চলছে, তখন শ্রমিকদের অবস্থা ছিল কৃতদাসের চেয়েও খারাপ। ব্যারাকপুর, বজবজ বা বাউরিয়ার হাড়ভাঙা খাটুনি খেটেও জুটত না দুবেলার অন্ন। এই বঞ্চনা থেকেই জন্ম নিল ইউনিয়ন। 1918 থেকে 20 সালের সেই উত্তাল সময়ে বাংলার শ্রমিকরা বুঝতে পারলেন, মালিকের চোখ রাঙানি থামাতে গেলে এক হওয়া ছাড়া উপায় নেই। মে দিবস তখন হয়ে উঠল তাদের বার্ষিক শপথ গ্রহণের দিন। চটকলের প্রতিটি লাল পতাকা কেবল মার্ক্সবাদ নয়, ছিল ক্ষুধার বিরুদ্ধে প্রতিবাদের শেষ আশ্রয়। অন্যান্য রাজ্যে মে দিবস হয়তো কেবল একটি দিন, কিন্তু পশ্চিমবঙ্গে এটি একটি সংস্কৃতি। কেন? কারণ বাংলার মাটি বরাবরই অধিকার সচেতন। 1930 ও 40-এর দশকে যখন তেভাগা আন্দোলন বা ট্রাম ধর্মঘট হচ্ছে, তখন মে দিবস ছিল প্রতিটি শ্রমজীবীর অনুপ্রেরণা। সাধারণ মধ্যবিত্ত বাঙালিও নিজেকে শ্রমিক হিসেবে ভাবতে গর্ববোধ করত। বুদ্ধিজীবী থেকে রিক্সা চালক, সবার কাছে এই দিনটি ছিল শোষণের বিরুদ্ধে সংহতির প্রতীক। মে দিবস মানেই ধর্মতলায় বিশাল সমাবেশ। মে দিবস মানেই পাড়ায় পাড়ায় রক্তদান শিবির আর সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি যেন বাঙালির 12 মাসে 13 পার্বণের বাইরের এক বিশেষ রাজনৈতিক মহোৎসব। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে শ্রমিক রাজনীতিতে এক নতুন মোড় এলো। একদিকে শিল্পায়ন, অন্যদিকে ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা ছিল চ্যালেঞ্জিং। বিধানচন্দ্র রায়ের পর প্রফুল্লচন্দ্র সেন যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন খাদ্য সংকট আর রেশনিং ব্যবস্থা নিয়ে উত্তাল বাংলা। সেই সময়ও মে দিবসে শ্রমিকদের দাবি দাওয়া ছিল তুঙ্গে। প্রফুল্ল সেনের সরকার অনেক ক্ষেত্রে কড়া প্রশাসন চালালেও শ্রমিকের ন্যূনতম অধিকার নিয়ে আলোচনা শুরু করতে বাধ্য হয়েছিল। সেই সময় থেকে 1 মেতে সরকারি ছুটি ঘোষণা এবং শ্রম আইন প্রয়োগের বিষয়গুলো প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। 1977 সালে বামফ্রন্ট সরকারের ক্ষমতায় আসা ছিল পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ 34 বছর এই রাজ্যে মে দিবস পালিত হয়েছে রাষ্ট্রীয় গাম্ভীর্যের সাথে। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শ্রমিক কৃষক মৈত্রী স্লোগানটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। মে দিবস তখন হয়ে উঠল সরকারি পৃষ্ঠপোষকতা এক বিরাট শক্তি প্রদর্শন। তবে সাথে সাথে কারখানায় কাজ বন্ধ বা ধর্মঘট কালচার নিয়ে বিতর্কও কম হয়নি।
তবু অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গে শ্রমিকের সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক সচেতনতা তৈরিতে এই দিনটির প্রভাব ছিল অপরিসীম। আজকের পশ্চিমবঙ্গ বদলেছে, অনেক বড় বড় কারখানা আজ ধ্বংসস্তূপ, কিন্তু মে দিবসের এই স্লোগান আজও প্রাসঙ্গিক। আজও গঙ্গার ধারে শ্রমিক কলোনিগুলোতে পয়লা মের সকালে লাল ঝান্ডা ওড়ে, আজও ধর্মতলায় মানুষের ভিড় হয়, কারণ পশ্চিমবঙ্গ জানে যতদিন শোষিত মানুষ থাকবে ততদিন মে দিবসের সূর্য এইভাবে প্রতিবাদের আগুন হয়ে উঠবে। কিন্তু আজকের এই হাইটেক দুনিয়াতে, যেখানে স্মার্টফোনের এক ক্লিকে খাবার চলে আসে বা এসি রুমে বসে কোডিং করা হয়, সেখানে কি আমরা মে দিবসের গুরুত্ব ভুলে যাচ্ছি? আধুনিক শ্রমিক আসলে কারা? আমরা আজ এক অদ্ভুত সময় দাঁড়িয়ে আছি। আমাদের হাতে স্মার্টফোন, আঙ্গুলের ডগায় পৃথিবী, কিন্তু এই চাকচিক্যের আড়ালে কি এক নতুন ধরনের দাসত্ব লুকিয়ে নেই? মে দিবস বা শ্রমিক দিবস শুনলে আমাদের চোখে ভেসে ওঠে কারখানার ধোঁয়া আর ময়লা পোশাক পরা শ্রমিক, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আজকের জামানায় পয়লা মের প্রাসঙ্গিকতা ঠিক কতটা? আজকের দুনিয়ায় আমরা এক নতুন শব্দবন্ধনের সাথে পরিচিত, গিগ ইকোনমি। জোম্যাটো, সুইগি, অ্যামাজন বা উবারের মতো সংস্থায় কাজ করা লক্ষ লক্ষ তরুণ তরুণী, কোম্পানিগুলো এদের পার্টনার বা এজেন্ট বলে ডাকে, কিন্তু বাস্তবে এরাই আধুনিক যুগের অসংগঠিত শ্রমিক। এদের কোনো ফিক্সড বেতন নেই, নেই কোনো ইন্স্যুরেন্স বা পেনশনের সুবিধা। বৃষ্টি হোক বা কড়া রোদ, একটি ডেলিভারি করতে দেরি হলে কাটা যায় টাকা। 1886 সালে শিকাগোর শ্রমিকরা লড়াই করেছিলেন কাজের সময় নির্দিষ্ট করতে, কিন্তু আজকের এই গিগ ইকোনমিতে কাজের কোনো শুরু বা শেষ নেই। একজন ডেলিভারি বয়কে ইনসেন্টিভ পাওয়ার জন্য দিনে 12 থেকে 14 ঘন্টা রাস্তায় থাকতে হয়। এরা কি শ্রমিক নন? মে দিবস কি এদের জন্য নয়? প্রযুক্তি বদলেছে, কিন্তু শোষণের ধরনটা হয়তো একই রয়ে গেছে। মে দিবসের প্রধান জয় ছিল 8 ঘন্টা কাজের দিন, কিন্তু আজ কর্পোরেট সেক্টর থেকে শুরু করে ছোট কারখানা, কোথাও কি এই নিয়ম অক্ষরে অক্ষরে পালিত হয়? ওয়ার্ক ফ্রম হোম বা ডিজিটাল বিপ্লব আমাদের কাজের সময়কে অনির্দিষ্ট করে তুলেছে। অফিসের ল্যাপটপ এখন আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। রাত 10টাতেও ইমেল বা হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিতে হয়। বিশ্বের অনেক দেশেই এখন রাইট টু ডিসকানেক্ট বা কাজ শেষে ফোন বন্ধ রাখার আইন নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ভারতের মতো দেশে, যেখানে জনবল বেশি এবং প্রতিযোগিতা তুঙ্গে, সেখানে 8 ঘন্টা কাজ আজ এক বিলাসিতায় পরিণত হয়েছে। তাই পয়লা মের এই পুরনো দাবি আজ নতুন মোড়কে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একটি মজার এবং অবাক করা তথ্য হলো, যে শিকাগো শহর থেকে মে দিবসের জন্ম, সেই আমেরিকাতেই কিন্তু পয়লা মে লেবার ডে হিসেবে পালন করা হয় না। সেখানে শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবার। কিন্তু কেন? এর পিছনে ছিল গভীর রাজনীতি। 1880 দশকের শেষের দিকে আমেরিকার সরকার এবং তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভয় পেয়েছিলেন যে পয়লা মে পালন করলে শিকাগোর সেই রক্তঝরা স্মৃতি আর সমাজতান্ত্রিক আদর্শ সাধারণ মানুষের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেবে। তাই শ্রমিকদের শান্ত করতে এবং সেই স্মৃতি ভুলিয়ে দিতে তারা মে মাসের বদলে সেপ্টেম্বর মাসকে বেছে নেয়। অর্থাৎ খোদ আমেরিকাতেই মে দিবসকে দমিয়ে রাখার এক রাজনৈতিক চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাস কোনো দিন ধামাচাপা দেওয়া যায় না। আজ গোটা পৃথিবী যখন পয়লা মে পালন করে, তখন আমেরিকার সেই সিদ্ধান্ত এক ঐতিহাসিক পরিহাস হিসেবেই রয়ে গেছে। মে দিবস কেবল কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি মানব সভ্যতার সেই দীর্ঘ সফরের গল্প, যেখানে মানুষ শ্রমের মর্যাদা খুঁজে পেয়েছিল। যতদিন পৃথিবীর বৈষম্য থাকবে, যতদিন শ্রমিকের সঠিক মূল্য নিয়ে প্রশ্ন উঠবে, ততদিন পয়লা মে প্রাসঙ্গিক থাকবে। মেশিন হয়তো বদলে যাবে, এআই হয়তো অনেক কাজ কেড়ে নেবে, কিন্তু মানুষের শ্রম এবং তার অধিকারের লড়াই কোনো দিন শেষ হবে না। তাই মে দিবসে আসুন আমরা কেবল ছুটি না কাটিয়ে সেই মানুষদের কথা ভাবি,
যাদের ঘামে গড়ে উঠেছে এই আধুনিক পৃথিবী। আমাদের এই ঐতিহাসিক ডকুমেন্টারি কেমন লাগলো? আপনি কি মনে করেন আজকের ডেলিভারি বয়দেরও মে দিবস পালন করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অজানা গল্প নিয়ে। নমস্কার। এই গল্পটা তোমার কেমন লাগলো কমেন্টে জানাও।